আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এম.এ. হাসেমের উপস্থাপিত একটা সোর্স দি আর্ট অফ সুপারভিশন। আমরা তো প্রায় কর্মক্ষেত্রে বস আর সুপারভাইজার শব্দ দুটোকে এক করে ফেলি, তাই না? একদম, কিন্তু একটা হিউজ পার্থক্য আছে। ঠিক। একজন বস হয়তো শুধু নির্দেশ দেন, কিন্তু একজন ভালো সুপারভাইজার তিনি একটা দলকে গড়ে তোলেন। এই সোর্সটা আমাদের সেই যাত্রার কথাই বলছে, মানে কিভাবে একজন সাধারণ টাস্ক ম্যানেজার থেকে একজন সত্যিকারের পিপল লিডার হয়ে ওঠা যায়। আর সোর্সটার শিরোনামটাই কিন্তু খুব ইন্টারেস্টিং, দি আর্ট অফ সুপারভিশন। হুম। এর মানে হলো সুপারভিশন শুধু কতগুলো নিয়মকানুন বা সায়েন্স নয়, এটা একটা শিল্পও বটে। মানে এখানে যেমন কিছু পরীক্ষিত কৌশল বা মেথোডোলজি আছে, তেমনি পরিস্থিতি অনুযায়ী নিজের বিচারবুদ্ধি, এমপ্যাথি এগুলো ব্যবহার করার ব্যাপারও আছে। এক্স্যাক্টলি। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে একজন কার্যকর সুপারভাইজার একটা টিমের প্রোডাক্টিভিটি আর পজিটিভিটি, মানে কাজের গতি এবং কাজের পরিবেশ দুটোই নিশ্চিত করতে পারেন। এই আর্ট আর সায়েন্সের ভারসাম্য, এটাই হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সোর্সে একজন সুপারভাইজারের কয়েকটি মূল ভূমিকার কথা বলা হয়েছে: লিডার, ম্যানেজার, কোচ, মিডিয়েটর এবং ইভ্যালুয়েটর। প্রথমবার পড়লে মনে হয় এ তো যেন ৫ জন ভিন্ন মানুষের কাজ। হা ঠিক। মানে একজন ব্যক্তি কিভাবে এতগুলো দায়িত্ব পালন করতে পারেন? এখানেই তো বিষয়টার মূল চ্যালেঞ্জ এবং মজা দুটোই। এই প্রত্যেকটা ভূমিকার মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে পারাটাই আসল দক্ষতা। যেমন ধরুন, ম্যানেজার হিসেবে তার কাজ হল ওয়ার্কফ্লো ঠিক রাখা, রিসোর্স অ্যালোকেট করা, ডেডলাইন মিট করা নিশ্চিত করা। এটা হলো সায়েন্সের অংশ। একদম। কিন্তু আবার লিডার হিসাবে তার কাজ হল টিমকে ইন্সপায়ার করা, একটা ভিশন দেওয়া, সবাইকে একটা কমন গোলের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা হলো আর্টের অংশ। কিন্তু এই ভূমিকাগুলোর মধ্যে তো একটা সহজাত দ্বন্দ্ব আছে, তাই না? আছে তো। যেমন একজন কোচ হিসেবে আমি যাকে গড়ে তুলছি তার ভুলগুলো শুধরে দিচ্ছি, তাকে সাহস দিচ্ছি। আবার ইভ্যালুয়েটর হিসেবে বছরের শেষে আমাকেই তার পারফরমেন্সের মূল্যায়ন করতে হচ্ছে। যেটা হয়তো তার প্রমোশন বা বোনাসকে প্রভাবিত করবে। রাইট। এই দুটো একসাথে সামলানো তো খুবই কঠিন। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন। এই দ্বন্দ্বটাই সুপারভিশনের সবচেয়ে কঠিন দিক। আর এখানে ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তার প্রয়োজন হয়। সোর্স বলছে এই ভূমিকাগুলো বদলানোর ব্যাপারটা অনেকটা ধরুন একজন দক্ষ চালকের গিয়ার পরিবর্তনের মতো। ইন্টারেস্টিং। কখন গতি বাড়াতে হবে, কখন নিরপেক্ষ থাকতে হবে বা কখন সাপোর্টিভ হতে হবে, এই পরিস্থিতি বুঝে মসৃণভাবে এক ভূমিকা থেকে অন্য ভূমিকায় যাওয়ার ক্ষমতাটাই আসল শিল্প। এই সুইচিংটা যদি হঠাৎ করে বা বেমানানভাবে হয়, তাহলেই টিমের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এই গিয়ার পরিবর্তনের উপমাটা দারুণ। তার মানে একজন সুপারভাইজারকে খুবই অ্যাডাপ্টেবল হতে হয়। এটা কোনো ফিক্সড জব ডিসক্রিপশন নয়। একেবারেই না। আর এই অ্যাডাপ্টেবিলিটির জন্য তো কিছু মৌলিক গুণাবলী দরকার। সোর্সে যেমন বলা হয়েছে, স্ট্রং কমিউনিকেশন স্কিলস, এমপ্যাথি, ইমোশনাল ইন্টেলিজেন্স আর একটা প্রবলেম সলভিং মাইন্ডসেট। আচ্ছা, এই কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা বলতে কি শুধু স্পষ্টভাবে কথা বলা বোঝানো হচ্ছে? না না, বিষয়টা তার চেয়ে অনেক গভীর। সোর্স অনুযায়ী এর মধ্যে অন্তত ৩টি গুরুত্বপূর্ণ দিক আছে। প্রথমত, ক্লিয়ার অ্যান্ড কনসাইজ ইনস্ট্রাকশনস দেওয়া, মানে কি করতে হবে, কেন করতে হবে, এই বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া। কোনো অস্পষ্টতা রাখা যাবে না। আর দ্বিতীয়টা? দ্বিতীয়ত, অ্যাক্টিভ লিসনিং টু এমপ্লয়িজ। এর মানে শুধু শোনা নয়, তারা কি বলতে চাইছে, তাদের কনসার্ন কি, তাদের আইডিয়া কি, তা মন দিয়ে বোঝা এবং সেটার অ্যাকনলেজমেন্ট দেওয়া। এই অ্যাক্টিভ লিসনিংয়ের ব্যাপারটা কিন্তু বলা যত সহজ, করা ততটাই কঠিন। বিশেষ করে যখন কাজের চাপ থাকে, ডেডলাইনের টেনশন। তখন ধৈর্য রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, সোর্সে কি এই ধৈর্য ধরে রাখার কোনো কৌশলের কথা বলা আছে? হ্যাঁ, একটা কৌশলের কথা বলা হয়েছে, আর তা হল প্রশ্ন করার মাধ্যমে শোনা। অর্থাৎ কেউ কিছু বললে সাথে সাথে নিজের মতামত বা সমাধান না দিয়ে বরং তাকে আরও প্রশ্ন করা। যেমন? যেমন, এই বিষয়টা নিয়ে তুমি আর কি ভেবেছ, বা এই সমস্যার মূল কারণটা তোমার কি মনে হয়। এতে কি হয়, বক্তা অনুভব করেন যে তার কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আপনিও সমস্যার গভীরে যেতে পারেন। আচ্ছা, আর ৩ নম্বর দিকটা? আর যোগাযোগের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল প্রোভাইডিং কনস্ট্রাকটিভ ফিডব্যাক। মানে গঠনমূলক সমালোচনা। রাইট।
এই কনস্ট্রাকটিভ ফিডব্যাকের ব্যাপারটা খুবই জরুরি, কারণ ভুল ধরিয়ে দেওয়ার পদ্ধতিটা যদি ভুল হয়। তাহলে তো কর্মীর আত্মবিশ্বাসে বড় আঘাত লাগতে পারে। হ্যাঁ, একদম। আপনি কি একটা বাস্তব উদাহরণ দিতে পারবেন? ধরা যাক একজন কর্মীর প্রেজেন্টেশনে কিছু সমস্যা ছিল। এক্ষেত্রে খারাপ ফিডব্যাক আর ভালো ফিডব্যাক কেমন হতে পারে? চমৎকার প্রশ্ন। ধরুন, একটা খারাপ ফিডব্যাক হবে এরকম: তোমার আজকের প্রেজেন্টেশনটা একদমই ভালো হয়নি, ডেটাগুলো সব ভুল ছিল। এটা তো খুব ডিমোটিভেটিং। হ্যাঁ, এটা কর্মীকে সরাসরি আক্রমণ করে এবং সে ডিফেন্সিভ হয়ে যায়। অন্যদিকে সোর্স অনুযায়ী একটা ভালো কনস্ট্রাকটিভ ফিডব্যাক হবে এই রকম: প্রেজেন্টেশনটার জন্য ধন্যবাদ, তোমার অ্যানালিসিসের প্রথম অংশটা খুব ইনসাইটফুল ছিল। প্রথমে প্রশংসা। ঠিক। তারপর, তবে আমি লক্ষ্য করেছি যে শেষের দিকের কিছু ডেটা আমাদের সোর্সের সাথে মিলছে না। পরের বার প্রেজেন্টেশনের আগে আমরা কি একসাথে ডেটাগুলো একবার রিভিউ করে নিতে পারি? তাহলে তোমার অ্যানালিসিসটা আরও শক্তিশালী হবে। বাহ, এই পার্থক্যটা খুব পরিষ্কার। ফোকাসটা ব্যক্তির ওপর নয়, কাজের ওপর। প্রিসাইজলি। এই যে আপনি ফিডব্যাকের কথা বললেন, এটা তো সরাসরি সিদ্ধান্ত গ্রহণের সাথে জড়িত। একজন কর্মী যদি বুঝতেই না পারে তার কাজে কোথায় উন্নতি করতে হবে, তাহলে টিম হিসেবে সঠিক সিদ্ধান্ত নেওয়া তো আরও কঠিন হয়ে যায়। একদম। এই ডিসিশন মেকিংয়ের প্রক্রিয়াটা নিয়ে সোর্স কি বলছে? প্রায়ই তো দেখা যায় চাপের মুখে সুপারভাইজাররা হুট করে সিদ্ধান্ত নেন। এই হুট করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাটাকেই সোর্স চ্যালেঞ্জ করেছে। এখানে একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ বা গোছানো পদ্ধতির কথা বলা হয়েছে। ধরুন একটা প্রজেক্টের ডেডলাইন মিস হলো। আচ্ছা। এখন হুট করে কাউকে দোষ না দিয়ে সোর্স অনুযায়ী একজন ভালো সুপারভাইজার 5 ওয়াইজ টেকনিক ব্যবহার করতে পারেন। প্রথম প্রশ্ন: প্রজেক্টটা দেরি হলো কেন? উত্তর: কারণ ডিজাইনার সময়মতো কাজ দেয়নি। দ্বিতীয় প্রশ্ন: ডিজাইনার কাজ দেয়নি কেন? উত্তর: কারণ তার কাছে ক্লায়েন্টের সব রিকোয়ারমেন্টস পরিষ্কার ছিল না। ও আচ্ছা। তৃতীয় প্রশ্ন: রিকোয়ারমেন্টস পরিষ্কার ছিল না কেন? এভাবে গভীরে যেতে থাকলে হয়তো দেখা যাবে আসল সমস্যাটা ডিজাইনারের নয়, বরং ক্লায়েন্ট কমিউনিকেশনে কোনো গ্যাপ ছিল। ইন্টারেস্টিং। তার মানে লক্ষণের চিকিৎসা না করে রোগের মূল কারণ খুঁজে বের করা। এক্স্যাক্টলি। আর এই কারণ খুঁজে বের করার পর আসে ব্রেইনস্টর্মিংয়ের ধাপ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল টিমকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় উৎসাহিত করা। এনকারেজিং টিম ইনপুট। হ্যাঁ, এতে শুধু যে ভালো আইডিয়া আসে তাই নয়, টিমের সদস্যরা নিজেদেরকে প্রক্রিয়ার অংশ মনে করে। তাদের দায়বদ্ধতাও অনেক বেড়ে যায়। তারা তখন আর ভাবে না যে এটা বসের সিদ্ধান্ত, তারা ভাবে এটা আমাদের সিদ্ধান্ত। এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। যখন টিমের সদস্যরা মনে করে যে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন তাদের মোটিভেশনও বেড়ে যায়। অবশ্যই। এই ভাবনার সাথে তো ডেলিগেশন বা দায়িত্ব বন্টনের বিষয়টিও সরাসরি যুক্ত। আমি সোর্সে একটা লাইন দেখেছি যা আমার খুব মনে ধরেছে: মনিটরিং প্রোগ্রেস উইদাউট মাইক্রো ম্যানেজমেন্ট। এই মাইক্রো ম্যানেজমেন্ট জিনিসটা একটু ব্যাখ্যা করবেন? অবশ্যই। মাইক্রো ম্যানেজমেন্ট হল কর্মীর প্রতিটি ছোট ছোট কাজে অতিরিক্ত নজরদারি করা। এটা অনেকটা কাঁধের ওপর দাঁড়িয়ে থাকার মতো। হ্যাঁ, ঠিক। যেমন প্রতি ঘন্টায় কাজের আপডেট চাওয়া বা পাঠানো ইমেলের প্রতিটি শব্দ পরীক্ষা করা। এর পেছনের উদ্দেশ্য হয়তো ভালো থাকে, কাজটা যেন নিখুঁত হয়, কিন্তু এর ফল হয় ভয়াবহ। কর্মীর স্বাধীনতা এবং আত্মবিশ্বাস দুটোই নষ্ট হয়ে যায়। তার মনে হতে থাকে, আমার ওপর শায়দ ভরসা করা হচ্ছে না। ঠিক তাই। তাহলে এফেক্টিভ ডেলিগেশন বা কার্যকরভাবে দায়িত্ব দেওয়ার উপায় কি? বিশেষ করে যদি টিমের কোনো সদস্য নতুন হয়, তখন তো একটু বেশি খেয়াল রাখতেই হয়। খুব ভালো পয়েন্ট। সোর্স বলছে এফেক্টিভ ডেলিগেশনের কয়েকটি ধাপ আছে। প্রথমত, কর্মীর শক্তি আর দক্ষতার উপর ভিত্তি করে কাজ দেওয়া। দ্বিতীয়ত, প্রত্যাশাগুলো স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া। মানে আউটকাম কি হবে, ডেডলাইন কবে? হ্যাঁ, কোয়ালিটি স্ট্যান্ডার্ড কেমন হবে সবকিছু পরিষ্কার করে বলা। তৃতীয়ত, প্রয়োজনীয় রিসোর্স বা সাপোর্ট দেওয়া। আর সবশেষে তাকে বিশ্বাস করা এবং স্বাধীনতা দেওয়া। আর নতুনদের ক্ষেত্রে? যদি কর্মী নতুন হয়, তাহলে আপনি ঘন ঘন চেক ইন করতে পারেন, কিন্তু সেটা মনিটরিংয়ের জন্য নয়, কন্ট্রোল করার জন্য নয়। প্রশ্নটা কতটুকু করেছো না হয়ে হবে সবকিছু ঠিকঠাক চলছে তো, কোনো সাহায্যের প্রয়োজন আছে? ফোকাসটা থাকবে সাপোর্টের ওপর। একদম। আউটকামের ওপর, পদ্ধতির ওপর নয়। এখানেই কিন্তু সবচেয়ে মজার বিষয়টা। যখন একটা টিমে একাধিক মানুষ একসাথে কাজ করে, তাদের মধ্যে মতের অমিল বা সংঘাত হওয়াটা তো খুব স্বাভাবিক। খুবই স্বাভাবিক। আর এই সংঘাত যখন হয়, তখন একজন সুপারভাইজারের ভূমিকা অমসন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
কনফ্লিক্ট রেজলিউশন বা দ্বন্দ্ব নিরসন নিয়ে সোর্সে কী ধরনের কৌশলের কথা বলা হয়েছে? এটা তো সুপারভিশনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটা। নিঃসন্দেহে এখানে মূল বিষয় হল নিরপেক্ষতা বা নিউট্রালিটি বজায় রাখা। সুপারভাইজারকে বিচারকের ভূমিকায় না গিয়ে একজন ফ্যাসিলিটেটরের ভূমিকা নিতে হবে। ধরুন, টিমের দুজন সদস্য অনিক আর প্রিয়া একটা প্রজেক্টের ক্রেডিট নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে। আচ্ছা। একজন খারাপ সুপারভাইজার হয়তো একজনকে ডেকে বকা দেবেন বা বিষয়টা এড়িয়ে যাবেন, কিন্তু একজন ভালো সুপারভাইজার প্রথমে দুজনের সাথেই আলাদাভাবে কথা বলে ঝামেলার মূল কারণটা বোঝার চেষ্টা করবেন। তারপর? এরপর তিনি অনিক এবং প্রিয়াকে একসাথে একটি মিটিংয়ে ডাকবেন। সেখানে তিনি কিছু গ্রাউন্ড রুলস সেট করে দেবেন, যেমন কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করবে না এবং একে অপরের কথা মন দিয়ে শুনবে। সুপারভাইজারের কাজ হল আলোচনাটা পরিচালনা করা, যাতে তারা নিজেরাই একটা সমাধানে পৌঁছাতে পারে। লক্ষ্যটা হল এমন একটি সমাধান খুঁজে বের করা যা উভয় পক্ষের জন্যই লাভজনক, একটা উইন উইন সিচুয়েশন তৈরি করা। আর সমাধান হয়ে যাওয়ার পরেও ফলো আপ করাটাও জরুরি, তাই তো? খুবই জরুরি, যাতে নিশ্চিত করা যায় যে সমস্যাটির সত্যি সত্যি সমাধান হয়েছে এবং মনে কোনো ক্ষোভ পুষে রাখা হয়নি। তার মানে এখানেও সেই অ্যাক্টিভ লিসনিং এবং এমপ্যাথির ভূমিকা অনেক। আচ্ছা, আমরা তো এতক্ষণ টিমের ভেতরের বিষয়গুলো, যোগাযোগ, সিদ্ধান্ত, দ্বন্দ্ব এগুলো নিয়ে কথা বললাম, কিন্তু এখনকার সময়ে বাইরের পরিবর্তনও খুব দ্রুত আসছে। অবশ্যই। নতুন প্রযুক্তি, নতুন কাজের ধারা, এই পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারে একজন সুপারভাইজারের ভূমিকা কি? এই বিষয়টি নিয়ে সোর্সের অ্যাডাপ্টিং টু চেঞ্জ সেকশনে খুব ভালোভাবে বলা হয়েছে। একজন সুপারভাইজারকে শুধু নিজেকেই ফ্লেক্সিবল আর ওপেন মাইন্ডেড হলে চলবে না, তাকে পুরো টিমকে এই পরিবর্তনের মধ্যে দিয়ে গাইড করতে হবে। কারণ বেশিরভাগ মানুষই তো পরিবর্তনকে ভয় পায়। হ্যাঁ, কারণ এতে একটা অনিশ্চয়তা থাকে। সুপারভাইজারের কাজ হলো এই ভয়কে কমিয়ে আনা, পরিবর্তনকে একটা থ্রুমকি হিসেবে না দেখে একটা সুযোগ হিসেবে দেখার মানসিকতা তৈরি করা। তিনি হলেন সেই ব্রিজ, যিনি প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক পরিবর্তনকে টিমের দৈনন্দিন কাজের সাথে যুক্ত করেন। একটা উদাহরণ দেওয়া যায়? অবশ্যই। ধরুন, কোম্পানিতে একটা নতুন সফটওয়্যার আনা হলো। অনেকেই হয়তো এটা ব্যবহারে স্বচ্ছন্দ বোধ করবেন না। একজন সুপারভাইজার শুধু এটা ব্যবহার করতে হবে বলে নির্দেশ দিয়েই থেমে যাবেন না। তিনি কি করবেন? তিনি বোঝাবেন কেন এই পরিবর্তনটা জরুরি, এর ফলে দলের কাজ কতটা সহজ হবে। তিনি সবার জন্য যথেষ্ট প্রশিক্ষণের ব্যবস্থা করবেন এবং নিজে সামনে হয়ে সফটওয়্যারটি ব্যবহার করে দেখাবেন। তার মানে তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন? একদম। সোর্স বলছে একজন ভালো সুপারভাইজার একটা ইনোভেশনের সংস্কৃতি তৈরি করেন, যেখানে কর্মীরা নতুন কিছু চেষ্টা করতে বা ব্যর্থ হতে ভয় পায় না। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? সুপারভিশন শুধু কাজ আদায় করা নয়, বরং এটা মানুষ এবং প্রক্রিয়ার একটা মেলবন্ধন, একটা ডেলিকেট ব্যালেন্স। ঠিক। সোর্সটির একদম শেষে দ্য ফিউচার অফ সুপারভিশন নিয়ে কিছু কথা বলা হয়েছে, যেমন এআই এবং অটোমেশনের ব্যবহার, রিমোট টিম ম্যানেজমেন্ট আর এমপ্লয়ি ওয়েলবিংয়ের উপর গুরুত্ব দেওয়া। হ্যাঁ, ভবিষ্যতের সুপারভাইজারদের জন্য চ্যালেঞ্জগুলো কীরকম হতে পারে? ভবিষ্যৎটা হবে আরও বেশি ডেটা নির্ভর, আবার একই সাথে আরও বেশি মানবকেন্দ্রিক। শুনতে একটু পরস্পর বিরোধী মনে হলেও এটাই সত্যি। কীরকম? একদিকে যেমন এআই ব্যবহার করে পারফরম্যান্স মনিটর করা হবে, কাজের প্যাটার্ন বিশ্লেষণ করা হবে, এটা কাজের বিজ্ঞানভিত্তিক দিকটাকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে কর্মীর মানসিক স্বাস্থ্য বা এমপ্লয়ি ওয়েলবিংয়ের দিকেও বিশেষ নজর দিতে হবে, বিশেষ করে রিমোট বা হাইব্রিড ওয়ার্কিংয়ের যুগে। ঠিক। এই যুগে একটা দলকে একত্রিত রাখা, তাদের অনুপ্রাণিত করা একটা বড় চ্যালেঞ্জ হবে। ফোকাসটা কে কত ঘন্টা কাজ করল থেকে সরে গিয়ে কে কি আউটকাম দিল এর ওপর বেশি করে আসবে। আজকের এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার: একজন ভালো সুপারভাইজার একটি প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অপরিহার্য। তিনি শুধু একজন ম্যানেজার নন, তিনি একজন নেতা, একজন পথপ্রদর্শক এবং একজন মেন্টর। একদম। এই সোর্সটি আমাদের দেখিয়েছে যে নেতৃত্ব শুধু একটি পদ নয়, এটি একটি শিল্প, যা ক্রমাগত চর্চা, শেখা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভুলের মাধ্যমে অর্জন করতে হয়। একদম। আর এই আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। সোর্সে আমরা দেখলাম যে একজন সুপারভাইজারকে তার টিমের সদস্যদের শক্তি এবং দুর্বলতা দুটোই চিনতে হয়। কিন্তু প্রশ্ন হল, একজন সুপারভাইজার নিজের শক্তি এবং দুর্বলতাগুলো কিভাবে চিনবেন? তিনি নিজের জন্য গঠনমূলক সমালোচনা কোথা থেকে পাবেন এবং সেগুলোর উন্নতির জন্য ক্রমাগত কিভাবে কাজ করবেন?
এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ সোর্স অনুযায়ী কন্টিনিউয়াস লার্নিং এনহান্সেস সুপারভাইজারি স্কিলস। নিজের নেতৃত্বের শিল্পকে নিখুঁত করার এই যাত্রাটা শায়েদ কখনো শেষ হয় না। এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ রইল।